টেম্পোরারি রেসিডেন্ট ভিসা অথবা পার্মানেন্ট রেসিডেন্স ভিসা যে কোনো ক্যাটাগরিতে আপনি আবেদন করে থাকুন না কেন, বিভিন্ন কারণে আপনার আবেদনের প্রসেসিংটি অনেক ডিলে হতে পারে। এক্ষেত্রে ডিলে হওয়ার দুইটি কারণ, মেজর কারণ থাকে। সাধারণত অ্যাপ্লিক্যান্টের দিক থেকে অনেকগুলো গ্যাপ থাকে, সে কারণে ডিলে হতে পারে। 2 নম্বর হচ্ছে ন্যাচারালি ডিলে, সেটা হচ্ছে বিশেষ কোনো সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কারণে অ্যাপ্লিকেশনের প্রসেসিংগুলো কমপ্লিট করতে ইমিগ্রেশন অফিসাররা অনেক সময় নিয়ে থাকে। 3 নম্বর হচ্ছে ইমিগ্রেশন অফিসারদের গাফলতি, অথবা দেখা গেল যে তারা একটা ফাইল প্রসেসিং করার কথা যে সময়ের মধ্যে তারা সেটা ক্লোজ করে রেখে দিচ্ছে, তারা সেটাকে হাত দিচ্ছে না, অথবা সেটা নিয়ে তারা গড়িমসি করতেছে। এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তো এই ধরনের সিচুয়েশনগুলোতে অনেকে পড়েছেন, ফেস করেছেন। সাম্প্রতিক সময়ে 2টি ঘটনা কানাডাতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সেটা হচ্ছে যে ডিলে হওয়ার কারণে পরবর্তী সময়ে ফেডারেল কোর্টের মাধ্যমে আপিল যখন করা হয়, তখন ধরা পড়ে যে প্রকৃতপক্ষে ইমিগ্রেশন অফিসারদের গাফলতির কারণে এই ডিলেগুলো হয়েছে। সেই সময়ে ফেডারেল কোর্ট 90 দিনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনগুলো দ্রুত প্রসেসিং করার জন্য অর্ডার করে এবং একজনকে $1000 ক্ষতিপূরণ প্রদান করে। তো এই বিষয়গুলো নিয়ে সব কিছু মিলিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যারা অলরেডি বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রসেসিং শুরু করে দিয়েছেন এবং ভবিষ্যতে করবেন, তাদের এই বিষয়গুলি সম্পর্কে জানা থাকলে স্মুথলি তারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারেন এবং আপনাদের অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, সেগুলো আপনারা রিমুভ করতে পারেন। এবং এখান থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন, বা আপনার এই ধরনের কোনো বিষয় যদি আপনাকে ফেস করতে হয়, তাহলে আপনি কিভাবে সেগুলো স্টেপ বাই স্টেপ আপনি এগোতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে প্রপার ওয়েতে গাইডলাইন পাবেন আজকের আলোচনা থেকে। তো আমাদের সঙ্গেই থাকুন, আশা করছি সকলেই কোনো না কোনোভাবে উপকৃত হবেন। ইফ ইউ আর ফেসিং সিরিয়াস ডিলেস ইন ইউর অ্যাপ্লিকেশন, a writ or mandamus may be an option for you. However, it is usually a last resort. There are other steps you should take before a mandamus that may be helpful. তো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনটা ডিলে হয়, ডিলে বলতে এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা নির্দিষ্ট প্রসেসিং টাইম রয়েছে। আপনি যদি ভিজিট ভিসার জন্য আবেদন করে থাকেন, ভিজিট ভিসার যে সময় আপনি আবেদন করতেছেন সেই সময়ে আপনার প্রসেসিং টাইমটা যদি গুগল করেন, তারা সেখানে শো করবে। হতে পারে সেটা 1.5 মাস, হতে পারে 2 মাস। 2 মাসের মধ্যেও যদি আপনি রেজাল্ট না পেয়ে থাকেন, তাহলে সেটা অ্যাবনর্মাল সিচুয়েশন। সেই সিচুয়েশনে গিয়ে আপনি হয়তো বা অস্থির হয়ে যাচ্ছেন, আপনার পরিচিত অনেকের ভিসা হয়ে যাচ্ছে, আপনার পরে আবেদন জমা দিয়েও অনেকের ভিসা হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কোনো রেজাল্ট আসতেছে না। তখন অস্থির হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। সেক্ষেত্রে আপনি যে বিষয়গুলো করতে পারেন, সেখানে লাস্ট যে আপনার যে কাজটি, সেটা হচ্ছে ম্যান্ডেমাস রিপোর্ট করা, যেটাকে বলা হচ্ছে। কিন্তু এই রিট অফ ম্যান্ডেমাস যেটা, সেটা হচ্ছে এটা সর্বশেষ স্টেপ। তার আগে আরও কিছু স্টেপ রয়েছে, সে বিষয়গুলি আমরা জানবো, সেই স্টেপগুলো আমরা ফলো করব। সেখান থেকে যদি কোনো ফলাফল আমরা না পাই, তাহলে সর্বশেষ যেটাকে বলা হয় রিট করা, এই রিট অফ ম্যান্ডেমাস, এটা সাধারণত লয়ারের সহযোগিতা নিয়ে করতে হয়। আপনি সরাসরি নিজে করতে পারবেন না, কোনো একজন ইমিগ্রেশন লয়ার বলতে আপনার দেশের কোনো লয়ার না, অবশ্যই এটা কানাডার ইমিগ্রেশন যারা প্র্যাকটিস করে সেই ধরনের ইমিগ্রেশন লয়ার মাধ্যমে আপনাকে এটা করতে হবে। কিন্তু আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা যদি খুব ইমার্জেন্সি কোনো একটা বিষয় হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই সে লয়ার হায়ার করে করবেন। এই বিষয়টি আপনাদের জানা থাকলো। Where are your options? তো আদার অপশনগুলো কি? IRCC হ্যাজ সার্ভিস স্ট্যান্ডার্ড দ্যাট সেট আউট। একটু আগে যেটা বললাম যে IRCC একটা নির্দিষ্ট সার্ভিস স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ডের মধ্যে যদি না হয় আপনার অ্যাপ্লিকেশন প্রসেস, তখন আপনি মনে করবেন যে সামথিং রং, এবং সেটার কারণে সেই সামথিং রং বলতে আপনার সাইড থেকে রং হতে পারে, জেনারেল রং প্রসেসিংয়েও ডিলে হতে পারে। কিছুদিন আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে আপনার ব্যাকলগে অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা রয়েছে, বর্তমানে 8,02,000 অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে। তো এখানকার মেজর যে কারণ, সেটা হচ্ছে যে একটা ইমিগ্রেশন অফিসের ক্যাপাসিটির আলোকে যতখানি অ্যাপ্লিকেশন প্রসেস হওয়ার কথা, দেখা গেলো ক্যাপাসিটি 10,000, সেখানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে 15,000। তো তারা নির্দিষ্ট সময়ের মধ্যে 10,000ই প্রসেস করতেছে, বাকি প্রসেস কিন্তু 5,000 কিন্তু আপনার ব্যাকলগে পড়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা নর্মাল বিষয় হতে পারে, কিন্তু এর বাইরেও কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটা ডিলে হতে পারে। সেই বিষয়গুলি আপনাদের খেয়াল করলে আপনারা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবেন। The first thing you should do is ensure that all documentation and record applications are up to date in order to avoid unnecessary delays. You can also check your application status on IRCC website, which has a processing tool that is meant to accurately show the expected wait times.
এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন আরসিআইসির ওয়েবসাইটে, সেটা খুব কঠিন কোনো কাজ না, খুব সহজ একটা বিষয়। কিন্তু এই অ্যাপ্লিকেশনটার সাথে জমা দেওয়ার সাথে অনেকগুলো বিষয় যুক্ত। এখানে যেমন অনেকগুলো ফর্ম থাকে, এই ফর্মগুলো খুব সুন্দরভাবে এক্স্যাক্ট তথ্যের আলোকে এবং সঠিক প্রক্রিয়াতে যেমন ফিল আউট করতে হবে, সেটাই করে জমা দিতে হবে। পাশাপাশি আপনার সাপোর্টিং যে ডকুমেন্টেশন এবং কোনো ডকুমেন্টেশনে কোনো গ্যাপ থাকলে সেখানকার যে এক্সপ্লেনেশন, এগুলো যদি প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট না করা হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ডিলে হতে পারে। এবং অ্যাপ্লিকেশনে যখন কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে কিন্তু বলাই থাকে, আপনি যদি যথাযথ প্রক্রিয়াতে অ্যাপ্লিকেশনগুলো না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডিলে হতে পারে। এই বিশেষ করে যেটা হয় যে কোনো একটা অ্যাপ্লিকেশনে বিশেষ কোনো সমস্যা থাকলে বা কোনো একটা গলদ থাকলে ইমিগ্রেশন অফিসাররা ইচ্ছা করে ফাইলগুলো অনেক সময় ফেলে রাখে, তারা অনেক দেরিতে সেগুলো আবার পরবর্তীতে হাত দেয়। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে, অভিজ্ঞতার আলোকেই বলছি এই বিষয়গুলো। সুতরাং আপনারা যারা আবেদন করবেন তারা প্রফেশনাল সার্ভিস যদি নেন, এই ক্ষেত্রে পরিত্রাণ পাওয়ার বা এই ভুলগুলো হওয়ার কিন্তু পসিবিলিটি অনেক কম থাকে। অর্থাৎ প্রপার ওয়েতে আপনার অ্যাপ্লিকেশনটা যদি সাবমিট হয় তাহলে এই ধরনের ডিলেজগুলো আপনার যেটা হয়ে থাকে যে একটা সাপোর্টিং ডকুমেন্টেশনের কারণে কিংবা আনকমপ্লিট ফর্ম, এগুলোর কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ডিলে হতে পারে। You can also file a web form inquiry or call the IRCC customer center to inquire about your application and get a substantive response and reasoning for the delay in your application. তো এখানে আর একটা সুযোগ পেলেন আপনারা, সেটা আপনারা কমনলি সবাই জানেন যে এখানে ওয়েব ফর্মটা রাইজ করা যায়। ওয়েব ফর্ম রাইজ করা অথবা এখানে সরাসরি কাস্টমার সেন্টারে আপনারা যদি কল করেন সেটা আপনারা করতে পারেন। ইফ দি ইনকোয়ারিজ টু আরসিসি গো আনঅ্যান্সার্ড অর আর আনস্যাটিসফ্যাক্টরি, ইউ মে বি এবল টু আস্ক এ লোকাল মেম্বার অফ পার্লামেন্ট টু ফাইল এ স্ট্যাটাস আপডেট রিকোয়েস্ট। তো আপনি দেখা গেল ওয়েব ফর্ম রাইজ করলেন, কিন্তু যে একটা বিশাল অ্যান্সার পেলেন, সেখানে কোনো আপনার সমস্যার সমাধানের কোনো অ্যান্সার পেলেন না, তারা গদবাঁধা একটা উত্তর দিয়ে দিল। তখন আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে যে এখানে কানাডার যারা পার্লামেন্ট মেম্বার, তাদের কিন্তু কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে ইমিগ্রেশনের কাজের ক্ষেত্রে, তাদের এক্সট্রা অ্যাক্সেস থাকে। সেক্ষেত্রে আপনার কোনো রিলেটিভস যদি কানাডাতে থাকে, তাদের মাধ্যমে আপনি সেখানকার যদি একজন মেম্বার অফ পার্লামেন্টকে সহযোগিতা চান তার কাছে, তাহলে তিনি যদি এখানে হস্তক্ষেপ করে বা তিনি যদি এখানে তার স্ট্যাটাসের আলোকে তিনি যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের প্রকৃত যে সিচুয়েশন সেই অবস্থা থেকে বের হওয়ার ক্ষেত্রে তিনি সহযোগিতা করতে পারেন। এটা কিন্তু একটা এক্সেপশনাল বিষয়, এটা সব সময় আপনারা হয়তো সব জায়গা থেকে এই তথ্যগুলো পাবেন না, কিন্তু এই বিষয়টা আপনাদের জানা থাকলো যে কানাডার কিন্তু পার্লামেন্ট মেম্বারদের কিছু এক্সেস থাকে ইমিগ্রেশন প্রসেসিংয়ের ক্ষেত্রে, এবং বিশেষ করে তারা যখন ইমিগ্রেশন অফিসে ফোন দেয় তখন সেই বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। তাহলে কিন্তু এই প্রক্রিয়াতে আপনার ফাইলটা খুব কোনো সমস্যায় পড়লে সেখান থেকে উত্তরণের একটা সুযোগ পাবেন। ইন অ্যাডিশন ইউ ক্যান ফাইল এ এটিআইপি অর অ্যাক্সেস টু ইনফরমেশন, যেটাকে আপনারা বলেন জিসিএমএস নোট, গ্লোবাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম, জিসিএমএস নোট। এটা আপনারা খুব কমনলি জানেন। সেটার ক্ষেত্রেও মূলত একজন কেনাডিয়ানের হেল্প নিতে হয়। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফাইলটা কোন কোন ডেস্কে কতভাবে ঘুরেছে, কী অবস্থায় আছে, এটার স্ট্যাটাস সেটা আপনারা জানতে পারবেন। Along with the GCMS notes, you may also request Computer Assisted Immigration Processing System (CAIPS) notes or their Field Operations Support System FOSS notes. তো এখানে এই সুযোগটা আপনার রয়েছে এখানে থার্ড অল্টারনেটিভ হিসেবে। In addition, you can file ATIP, যেটা আমরা বললাম একটু আগেই বলা হলো। Finally, you may consider hiring a lawyer to submit a formal request letter via IRCC's web form. This letter will discuss how the delays in your application have seriously impacted you and the efforts you have already taken to follow up the IRCC. তো এখানে যখন উপরের 3টি স্টেপে কোনো কাজ হচ্ছে না, তখন আপনি ফাইনালি একজন লয়ারকে হায়ার করতে পারেন। ইমিগ্রেশন লয়ার, যেটা বলেছি আপনার দেশের কোনো লোকাল লয়ার না, এখানে যাদের লাইসেন্স নাম্বার রয়েছে প্র্যাকটিস করার জন্য, এরকম লোকাল লয়ারের নামকে আপনি হায়ার করে তারপরে তার যেহেতু একটা আলাদা অ্যাক্সেস রয়েছে, তার মাধ্যমে আপনি এখানে আইআরসিসি কাছে নক করতে পারেন। আইআরসিসি's প্রসেসিং টাইমস আর হিস্টোরিক্যাল, এখানে একটা বিষয় বলে রাখি, আইআরসিসি যে প্রসেসিং টাইমগুলো শো করে থাকে সেটা হচ্ছে আপনার এখানে টাইম টু টাইম ভ্যারি করে। মূলত তারা 80% কেস
প্রসেসিং করার ক্ষেত্রে যে এভারেজ টাইমটা পায় সেটাই মূলত তারা স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম হিসেবে দিয়ে থাকে। IRCC is unable to tell you exactly how long it will take them to process your application, as each one is different and takes a different amount of time to process. However, they do provide an estimate based on your application type. For example, provincial nominee applying through Express Entry should expect a processing times of 9 months, while a study permit application from outside Canada is expected to be 7 weeks. তো এখানে অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন সব কিছু ভ্যারি করে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মেরিট আলাদা, সেটার পর অনেক কিছু নির্ভর করে। দি ক্যানাডিয়ান ফেডারেল কোর্টস have recently ruled on 2 cases concerning processing delays in immigration and study permit applications. In both cases, the applicant asked the court to issue a writ of mandamus to compel Immigration, Refugee and Citizenship Canada to process the application. এখানে দুইটা কেসের কথা বলতেছি। এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস, সেই জায়গা থেকে মূলত আপনাদের সামনে দুইটা এক্সাম্পল হিসেবে এখানে এক্সাম্পল তুলে ধরেছি আমরা বাস্তবিক অর্থে যে দুইটি কিছু রিসেন্ট ইয়ারগুলোতে ঘটেছে। দুইটি অ্যাপ্লিকেশন, একটি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স ভিসার আর একটি স্টাডি পারমিট ভিসার, তাদের অনেক ডিলে হচ্ছিল। তারা কি করলো, তারা ফেডারেল কোর্টের নিকট তারা আপিল করলো যে তাদের জন্য একটা ম্যান্ডেমাস রিট করার জন্য। তখন এই কোর্ট ইমিগ্রেশন, রিফিউজি, সিটিজেনশিপ কানাডাকে এই প্রসেসিং করার জন্য পরবর্তীতে নির্দেশ দেয়। A writ of mandamus is a judicial remedy that asks the court to order IRCC or another administrative entity to issue a decision within a specified period of time. অর্থাৎ এই রিট অফ ম্যান্ডেমাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, আপনি এখানে কানাডার যে ফেডারেল কোর্ট, সেখানে তো ইমিগ্রেশনের জন্য কোর্ট সিস্টেম রয়েছে, সেই কোর্টের কাছে যদি আপিল করা হয় যে আপনার প্রসেসিংটা দেরি হচ্ছে, তখন কোর্ট মূলত অর্ডার করবে আইআরসিসি অফিসকে যাতে করে দ্রুত আপনার কেসটার ব্যাপারে তারা একটা ডিসিশন দেয়। তো এইটা হচ্ছে আপনাদের সর্বশেষ স্টেপ। অন্য সবগুলো স্টেপ যদি কাজ না করে তখন আপনারা এই স্টেপে আগে এগিয়ে যাবেন। ইন ওয়ান কেস, দি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট তালা গদ্দার, her husband and 3 children asked the court to issue a writ of mandamus to compel IRCC to process the application for permanent residence, which was filed more than 6 years ago in 2016. তো এখানে আপনারা একটা কেসের হিস্ট্রি শুনতেছেন, সেটা হচ্ছে তালা গদ্দার, তার হাজব্যান্ড এবং তার তিনজন সন্তান মিলে একটা আবেদন করেছিল। তাদের প্রসেসিং দেরি হচ্ছিল 6 বছরের বেশি। 2016 সালে দি ফ্যামিলি সাবমিটেড দিয়ার অ্যাপ্লিকেশন থ্রু এক্সপ্রেস এন্ট্রি অ্যান্ড দেন been nominated under provincial nominee program. In 2017, Ghaddar received an invitation to apply for permanent residency under the PNP. Since 2018, Ghaddar had requested updates from IRCC on numerous occasions and received insufficient information regarding her application. তো বুঝতে পারতেছেন যে আপনি এক্সপ্রেস এন্ট্রি লিঙ্ক যে পিএনপি, সেটার প্রসেসিং যদি 6 বছর লাগে, তো একটা মানুষ তো খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে রিয়্যাক্ট করাটাই স্বাভাবিক। তো তার এই কেসটা এরকম ঘটেছে যে আপনারা দেখতে পাচ্ছেন সে প্রোফাইল করেছিল কিন্তু 2016 সালে, আইটিএ পেয়েছে 2017 সালে, এবং আইটিএ পাওয়ার পরে তার অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট করা হয়েছে, তারপর থেকে সেই ইমিগ্রেশন অফিসে অনেকবার নক করার পরে প্রপার কোনো অ্যান্সার পাচ্ছিল না, যার কারণে কি হলো, দি কোর্ট রিকোয়ার্ড আইআরসিসি টু কমপ্লিট প্রসেসিং অফ দি ফ্যামিলিস অ্যাপ্লিকেশন উইদিন 90 days and awarded the family cost 1,000 for keeping the family in the dark for so long. তো কোর্টের কাছে আবেদন করার পরে কোর্ট বিষয়গুলো যাচাই বাছাই করে দেখলো যে প্রকৃতপক্ষেই এই মহিলা, তার হাজব্যান্ড এবং 3 বাচ্চা, তারা যে সাফার করেছে এটা প্রকৃতপক্ষে ইমিগ্রেশন অফিসের একটা গাফলতি, যার কারণে 90 দিনের মধ্যে তাদের অ্যাপ্লিকেশনটি প্রসেস করার জন্য অর্ডার করে এবং পাশাপাশি তাদেরকে $1,000 ক্ষতিপূরণ দেওয়ার একটা অর্ডার তারা কোর্ট থেকে পায়। তো এই হলো বিষয়, একটা হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরলাম যেটা এক্সপ্রেস এন্ট্রি এবং এক্সপ্রেস এন্ট্রি লিঙ্ক পিএনপির মাধ্যমে ঘটেছে। তো আজকের এই ভিডিও থেকে মূলত আপনাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে বিভিন্ন কারণে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিংটা ডিলে হতে পারে।
যদি লাক ভালো হয় তাহলে নর্মাল টাইমের মধ্যে হয়ে যাবে। কোনো কারণে যদি এই ডিলেগুলো হয়ে থাকে, এখানে অনেকগুলো স্টেপের কথা আমরা বলেছি ভিডিওটা, যদি ভালো করে আপনি দেখেন, স্টেপগুলো যদি লিখে রাখেন, বিশেষ করে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এবং যারা ভবিষ্যতে করবেন এবং অলরেডি করেছেন, সকলের জন্যেই এই স্টেপগুলো যদি একটা নোটে আপনি লিখে রাখেন, কোনো কারণে আপনি যদি এই সব ধরনের সমস্যার মধ্যে পড়ে যান, তাহলে আপনি কীভাবে এগিয়ে যাবেন, আশা করছি সেই তথ্যগুলো আপনি সেভাবে যদি কাজে লাগান, তাহলে ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনের সব কিছু ঠিক থাকলে মেডিকেল রিপোর্ট যদি ভালো থাকে এবং আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, অবশ্যই আপনি পিআর ভিসা পাবেন। এটাই আমরা বিশ্বাস করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।